নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। তো আজকে যে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি কিন্তু লোভনীয় কুলচা, যেটা কিনা জল দিয়েই তৈরি হয়। আর সেখানে কুলচা তৈরি করব বলে আমি এখানে আমুলের 200 গ্রাম টক দই নিয়ে নিয়েছি, যেটা আরও কুলচার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। শুধু এখানে টক দই নিচ্ছি না, তার সঙ্গে রয়েছে বাড়িতে তৈরি করা ইস্ট, যেটা দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা বাড়িতে খুব সহজেই ইস্ট তৈরি করে নিতে পারবো। আর কিভাবে তৈরি করব, আমি কিভাবে তৈরি করেছি তার একটি ক্ষুদ্র ভিডিও অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তো আজকে ইস্টটা বাড়িতেই তৈরি করে দিয়ে দিলাম। দেখো কত সুন্দর ইস্ট তৈরি হয়ে গেছে। সেই ইস্ট, চিনি আর লবণ, এই সবকটা উপকরণগুলিকে আর দই খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে, যাতে দইয়ের মধ্যে কোনো প্রকার দানা দানা ভাব না থাকে। আর ফাটাতে ফাটাতে যেন চিনিটা খুব সুন্দরভাবে গলে যায়, সেটাও খেয়াল রাখতে হবে। ওদিকে দইটা রেখে দিয়ে আমি এখানে ময়দা নিয়ে নেব। আমি এখানে 500 গ্রামের ময়দা নিয়ে নেব। যতটা পরিমাণে দই নিয়েছি ঠিক দইটা মাখানো যাবে সেই পরিমাণে ময়দাটা নিতে হবে। আর এখানে আগে থেকেই আমি এখানে আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর আলুর যা দাম, তাতে করে আর বড় আলুর দিকে হাত দেওয়াটাই দুঃসাধ্যের ব্যাপার। সেই জন্য আর অনেক সময় বড় আলুর ভেতরে খারাপ পড়ে বেশিরভাগটা, সেই জন্য আমরা এই আলুটাই বাড়িতে নিয়ে আসা হয় আমাদের বাড়িতে। এবার দেখো আলুটা আমার ছাড়ানো হয়ে গেছে, আর ততক্ষণে দইটাও খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। দই দেখো ইস্ট দেওয়ার ফলে মাঝখানে মাঝখানে একটু বুদবুদ করে উঠছে, এটা কিন্তু ইস্টের ফলে হচ্ছে, অন্য কোনো কারণে। আমি এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার কোনোটাই দেব না, শুধু এই দইটা দিয়ে এই যে ইস্ট দিয়েছি, এতেই একদম পারফেক্টভাবে কুলচা একদম সফট সফট হয়ে যাবে। দেখো কোনো প্রকার জল দেওয়ার প্রয়োজন নেই, পুরো দইটা দিয়েই আমার এখানে ময়দাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। দেখো দইটা এত সুন্দরভাবে ময়দাটা মাখানো হয়েছে যে হাতে একদম লেগে যাচ্ছে না। এবার যেটা করতে হবে সেটা হলো খুব ভালোভাবে এটাকে আরেকটু মাখিয়ে রেডি করে নিতে হবে। এটা সবে আমার ডোটা তৈরি হলো, এটাকে আরেকটু খুব ভালো করে মাখিয়ে নিয়ে ডোটা আমার তৈরি করে নিতে হবে। দেখো ডোটা আমার রেডি হয়ে গেছে। আর আমি এখানে একটা রুমাল নিয়েছিলাম, অবশ্যই রুমালটা একটু হালকা ভেজা ভেজা থাকতে হবে। আর এদিকে ততক্ষণ আমি এদিকে আলুর পুরটা বানিয়ে নেব। আমি কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে। এবার আলুটা কালারিং করার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন, বেশি দিলে এটা কিন্তু হলুদ বন্ধ করবে। সেই জন্য আমি এখানে একদম সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। দিয়ে কালো জিরে আর হলুদটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে কালো জিরে আর হলুদটাকে আর তেল সহ আমি এটাকে বাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেব সেদ্ধ করা আলু। দেখ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এরকম কুচো কুচো করে, আর দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বন্ধুরা ধনে পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন স্বাদ মতন লবণ। আর এতে কিন্তু লবণটা যেন একটু বেশি না হয়, লবণটা না মিডিয়াম থাকলেই হবে। যেহেতু ওখানে দই পড়েছে, চিনি পড়েছে, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে, খুব একটা যাতে ঝাল না হয়। এবার দিয়ে দিচ্ছি জিরে আর গোলমরিচের গুঁড়ো, অবশ্যই এগুলো ভাজা। এবার আলুটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো এইভাবে খুব ভালোভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে। আর আলুটা হালকা হালকা গরম রয়েছে, সেই জন্য একটু আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছি। দেখো আলুটা আমার মাখানো হয়ে গিয়েছে। আর এদিকে কড়াইতে কিন্তু তেলটা রয়েছে, এই তেলে দিয়ে দিচ্ছি আলুটা আরও একটু কালারিংয়ের জন্য রেড চিলি পাউডার। এবার আলুর যেটা মাখিয়ে নিয়েছি হাতে, সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব, এতে করে আলুটা আরও টেস্টফুল হবে। দেখো যেমন করে ঠিক চপের আলু রেডি করে, ঠিক একই রকমভাবে আলুটাকে আমি এইভাবে রেডি করে নিলাম। দেখো একটা কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এখানে নিরামিষ কুলচা তৈরি করব। তোমরা চাইলে আমিষ করতে পারো, এর সঙ্গে পেঁয়াজ
আর রসুন কুচি দিয়ে দিলেই ব্যাস আমিষ কুলচা রেডি, পুরটা রেডি হয়ে যাবে। আর এদিকে আমার আলুটা রেডি হয়ে গেছে, আলুটা আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি এখানটায় ময়দার ওপর থেকে ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখো কত সুন্দর, দেখো দেখি বোঝা যাচ্ছে একটু ফোলা ফোলা ভাব হয়েছে। দেখ, এবার আমি হাতে একটু অল্প করে তেল মাখিয়ে নিলাম যাতে হাতে আমার লেগে না যায়। এইবার ঠিক রুটির মতন করে গুটি কেটে নেব। তবে এটা খেয়াল রাখতে হবে যে রুটির থেকে একটু বড় সাইজের হবে। যেমন আমরা আলুর পরোটা তৈরি করি ঠিক একই রকমভাবেই আমাদের গুটিটা কিন্তু কেটে নিতে হবে একটু বড় সাইজে করে, কারণ এর মধ্যে পুর হবে। আর পুরের ওপরে যে ময়দার যে ডোটা করেছি সেটা একটু লেয়ার মতন থাকবে, সেই জন্য এখানে একটু বড় সাইজে করে নিয়ে নিয়েছি। দেখ, আমার এত কটা গুটি কাটা হয়ে গেছে। এবার এর ভেতরে আলুর পুর দিয়ে রেডি করে নিতে হবে। ঠিক যেমনভাবে আমরা পুলি পিঠে তৈরি করি বাড়িতে, ঠিক একই রকমভাবে। আর এতটা নরম হয়েছে যে হাত দিয়ে দেখো আলতো করে চাপ দিলেই তৈরি হয় একটা গুটি কাটার মতন, রুটির মতন তৈরি হয়ে গেছে, দেখো লুচির মতন। এবার আমি এখানে চামচে করে আলু নিয়ে এইভাবে দিয়ে দিলাম আস্তে করে। দেখো একটু ঘুরিয়ে নিতে হবে, খুব ভালো করে দিয়ে দিলে ব্যাস। ঠিক যেমনভাবে আমরা আলুর পরোটার পুরটা রেডি করি রুটির ভেতরে দিয়ে, ঠিক একই রকমভাবে এইভাবে ভেতরে আলু দিয়ে ঠিক এইভাবে আস্তে আস্তে করে, আমি এখানে এক হাতে করছি তো সেই জন্য একটু অসুবিধে হচ্ছে। এটা দু হাতে করলে চট করে হয়ে যাবে। দেখো এইভাবে আস্তে আস্তে করে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এটাকে ময়দাটাকে আমি খুব ভালোভাবে দেখো এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে একটু সময় লাগছে, এক হাতে করছি। দেখো রেডি হয়ে গেল। ঠিক একই রকমভাবে বাকি গুটিগুলোতেও আমি আলুর পুরটা দিয়ে দেবো। এবার আমি একটা চাকতি নিয়ে নিয়েছি, এতে আমি এবার সব কটা কুলচা আমি বেলে নেব। এর জন্য আমি এখানে প্রথমে অল্প করেই তেল দিয়ে দিলাম। এটা কিন্তু একবার তেল দিলেই হবে, আমার তো পাথরের নয়। পাথরের হলে এতে তেল দিতে লাগবে না, যেহেতু এর গায়ে লেগে যাবে সেই জন্য যাতে লেগে না যায় সেজন্যই আমি এতে তেল দিয়ে দিয়েছি, না হলে এতে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। বা এটাকে যে সবসময় বেলে নিতে হবে রুটির মতন এমনও কথা নয়। এইভাবে হাত দিয়েও দেখো, এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে, খুব জোরে প্রেসার করতে হবে এমনটা নয়, হাত দিয়ে ঠিক এরকম আলতো করে চাপ দিলেই এটা কিন্তু একটা শেপ তৈরি হয়ে যাবে। যে যেমন পারবে সেরকমভাবে শেপ তৈরি করে নিতে পারো। দেখো একটু লম্বাটে করবো আমি, দেখো এইভাবে হাত দিয়ে আমি এইভাবে চাপ দিয়ে করে নিচ্ছি। দেখো আমার একটা শেপ রেডি হয়ে গেছে। এটা কিন্তু খুব একটা পাতলা করা যাবে না, তাহলে ভেতরে যে আলুর পুরটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসতে পারে, সেই জন্য এটা খুব একটা পাতলা করা যাবে না। দেখো হয়ে গেছে। এবার জাস্ট হাত বুলিয়ে দিলাম, দেখো কত সুন্দর, দেখো হাত দিয়েই আমার তো রেডি হয়ে গেল একটা আলুর কুলচা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। দেখো এবার আস্তে করে আমি উল্টে উল্টে এইভাবে হাত দিয়ে দিলাম, দেখ যাতে সব পিঠটা আমার সমানভাবে থাকে সেইভাবে। দেখ এবার আমি কি করব, এটাকে আমি এর উপরে দেখো কালো জিরে, সাদা তিল আর ধনে পাতা কুচি দিয়ে আলতো করে জাস্ট ঘুরিয়ে নিতে হবে, ব্যাস। কোনো চাপ দেওয়ার প্রয়োজন নেই। দেখো আমার দিকে কুলচা কিন্তু আমি বেলে নিয়েছি। তবে কিন্তু এটা আগে থেকে বেলে রাখলে অনেক সময় কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। আর এখানে আমি জল নিয়ে নিয়েছি, আর ওখানে দেখো বাটিতে আমি অল্প করে ঘি নিয়ে নিয়েছি। এটা বাড়িতে তৈরি করা খাঁটি ঘি। এই ঘিতে আমি যেটা অ্যাড করব সেটা হলো হলুদ, জাস্ট কুলচাটা একটু কালারিংয়ের জন্য। তোমরা এটা না করলেও করতে পারো, আমি একটু কালারিংয়ের জন্য জাস্ট একটু হলুদটা অ্যাড করে দিলাম। আর আমার কাছে তো ব্রাশ নেই, সেজন্য আমি এখানে কলা গাছের একটা ডাঁটা দিয়ে এখানে আমি ব্রাশ পেয়ে নেব। ব্রাশটা এইভাবে করবো, দেখো নোড়া দিয়ে জাস্ট একটু আলতো করে একটু হালকা চাপ দিলে দেখ, আর এইভাবে পাক দিলেই ব্যাস আমার কিন্তু একটা দেখ ব্রাশ হয়ে গেল। দেখ ব্রাশ না করলে যে কিছু করা যাবে না এমনটা যারা ভাবছে তাদের আমি এইভাবে সমস্যার সমাধানটা করে দিলাম, যে ব্রাশ না থাকলেও আমরা কিন্তু খুব সহজে এভাবেই কাজ গুছিয়ে নিতে পারি।
যে সব সময় যে সব কিছু থাকবে আমাদের হাতের কাছে এমনটাও কিন্তু নাও হতে পারে। এবার দেখো ব্রাশটা কত সুন্দর, দেখো এইভাবেই কিন্তু আগে যখন ব্রাশ ছিল না তখন কিন্তু আমাদের মা ঠাকুমারা এইভাবেই পিঠে তৈরি করতো। হয় বেগুন কেটে, না হলে আলু কেটে, না হলে এইভাবে কলা গাছের ডাঁটা কেটে। জল দিলাম, কড়াই কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। এবার আমি জল দিয়ে দিলাম, দিয়ে আর দেখো আলতো হয়ে ফুলে উঠেছে। দেখ এর ওপর থেকে এবার আমি ঘি, যে হলুদ মাখানো ঘিটা রেডি করে নিয়েছি সেটা আমি এইভাবে জাস্ট দিয়ে দিচ্ছি। দেখ এতে করে একটু কালারিংটা একটু সাদার থেকে একটু হলদে ভাব হয়, যেটা আমাদের একটু চোখে লাগে, ব্যাস আর কিছু না। একটু দেখতে ভালোর জন্য আমি এখানে হলুদটা ব্যবহার করেছি। তোমরা এখানে চাইলে হলুদের পরিবর্তে কালারিংও ব্যবহার করতে পারো বা নাও ব্যবহার করতে পারো। এটা কিন্তু প্রথমটা একটু তুলতে একটু অসুবিধা হলেও হতে পারে। দেখো একটু কড়াইতে লেগে গেছিলো, ব্যাস আর কিছু না। দেখ খুব একটা যে অসুবিধা হয়েছে এমন না। দেখ কত সুন্দর। এবারের পিছনটাও আমি এর ঠিক একই রকমভাবে এইভাবে একটু দিয়ে দিলাম আলতো করে, যাতে আমার সব দিকটা একটু কালারিং হয়ে যায়। দেখ আমি এখানে ঘি ব্যবহার করছি, তোমরা এখানে চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। তবে এটা সর্ষে তেল দিলেই কিন্তু সর্ষে তেলের একটা গন্ধ থেকে যায়, এই জন্য সর্ষে তেল না দেওয়াটাই ভালো। দেখ ঘিটা একটু জমে জমে ছিল মতন, তো সেই জন্য গলে কি দেখো কত সুন্দর একদম কড়াইটা মনে হচ্ছে না তেল তেল ভাব এসে গেছে। এবার এটাকে আমি হয়ে গেছে, এটা আমি তুলে নেব। দেখো কত সুন্দর, দেখো কি সুন্দর ফুলে উঠেছে। দেখো একটা কালারটা কত সুন্দর এসেছে। দেখো এটা আমার রেডি হয়ে গেছে। আমি আবারও একটা দিয়ে দিয়েছিলাম। দেখ একই রকমভাবে সবসময় যে ননস্টিকের কড়াই থাকলে যে করতে পারা যাবে এমনটা নয়, আমি এখানে লোহার কড়াইতে করে নিচ্ছি। দেখ কি সুন্দর হয়ে ফুলে উঠেছে। দেখ দেখে কিন্তু বোঝার উপায় নেই। কড়াইটা তার আগে কিন্তু ভালো করে একটু গরম করে নিতে হয়, তাহলেই ব্যাস, তাহলে আর কোনো চিন্তা করার কোনো কারণ নেই। সবসময় যে হাতের কাছে আমাদের সব কিছু থাকবে এমনটা নয়। কোন আমাদেরকে সেটা একটু গুছিয়ে করে নিলে আর কোনটা দিয়ে কি কাজ করব সেটা একটু ভেবে নিলেই ব্যাস। এবার হয়ে গেছে, এটা আমি তুলে দেবো। ঠিক আবারও একই রকমভাবে আমি এইভাবে জল দিয়ে দিচ্ছি কড়াইতে। জলটা একটু ভালো করে দিয়ে দিতে হবে। দেখো জলটা আছে অল্প অল্প। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি আর একটা কুলচা। এর আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা আস্তে করে এবার তুলে দেবো। দেখ এবার আমি উপর থেকে ব্রাশ করে দিচ্ছি ঘি দিয়ে, এইভাবে আস্তে করে গলিয়ে দিই, ব্যাস উপরে একটু কালারিং হয়ে গেল। এবার এটাকে উল্টে দেবো। ঘিটা একটু আগে থেকে গলিয়ে নিলে এই অসুবিধাটা হয় না, যে তাহলে একটু অল্প হলেই হয়ে যায়। আর ঘিটা একটু বেশি পরিমাণে থাকলে তাহলে ওটা পরে সেই ডোলা পাকানোটা পরে গলে গিয়ে তেলের মতন করে হয়ে যায়। দেখ কত সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। দেখ আবারও আমি এক পিঠটা এইভাবে একটু ঘি দিয়ে ব্রাশ করে নিলাম। দেখো কত সুন্দর। দেখ ঠিক আছে, আর এইভাবে চটপট প্রথমটা একটু অসুবিধা হলে পরেরগুলো আর অসুবিধা হবে না, চটপট উঠে যাবে। দেখ একদম দেখ একদম শুকনো কড়াইতে কত সুন্দর দেখা হয়ে গেল। কারণ ঘিটা ভাজতে ভাজতে একটু গলে গেছিলো, তার জন্য আর কোনো অসুবিধা নেই। দেখ যারা স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে এই খাবারটা খাওয়া থেকে এড়িয়ে যান, তারা কিন্তু খুব সহজে এইভাবেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এত সুন্দর টেস্ট হবে যে একবার খেলে মনে হয় না বারবারই রুটি বা পরোটা ছেড়ে যেন এমন খাবারটাই আমরা যেন বেছে নিই। দেখ আমার দিকে সব কটা ভাজা হয়ে গেছে। দেখ কত সুন্দর ফুলেছে, শুধু দেখ দেখ একদম নরম তুলতুলে আপনি সব আমার রেডি হয়ে গেছে। দেখ তবে সব কটা সাইজ কিন্তু একই রকম হয়নি। দেখ
কারণ আগে থেকে বেলে রেখে দিয়েছিলাম, তো তুলতে গিয়ে সাইজটা একটু একটু অন্যরকম হয়ে গেছে। দেখো গরম আছে তবু দেখাচ্ছে, দেখো কত সুন্দর, দেখো সফট, এত সুন্দর সফট হয়েছে, দেখো পুরো রুটির মতন। দেখো যেমন বাজারে রুটি বিক্রি হয় ঠিক রুটির মতনই। দেখো যেহেতু আমি এখানে বাড়িতে তৈরি করা ইস্টটা দিয়ে দিয়েছি, তার জন্য এতটা সুন্দর হয়েছে। দেখো আর এখানে কোনো বেকিং সোডা বেকিং পাউডার কোনো কিছুই লাগেনি। দেখ ইস্ট দিয়ে আর টক দই দিয়ে দেখো কত সুন্দর হয়ে গেল। তবে যে এটা শুধু আটাতে হয় ময়দাতে হয় এমনটা না, এটা কিন্তু আটা দিয়েও তৈরি করা যায়। তবে আজকে আমি তোমাদের সঙ্গে এই ময়দা দিয়ে কুলচাটা, আলুর কুলচাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু আমি বাড়িতে আটা দিয়েও করে দেখেছি। আটাতে একটু আটা আটা মতন গন্ধ করে, এছাড়া কোনো কিছু না। আর ঘি দিলে সেই গন্ধটা চলে যায়। দেখো কত সুন্দর, দেখো কি সুন্দর, দেখো এটা একটু কালারিংটা করার জন্য কত সুন্দর এটা দেখতে ভালো লাগছে। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলো। আর বাড়িতে এইভাবে খুব সহজে বানিয়ে তৈরি করে খেয়ে দেখো, আর মুখে দিলেই এক নিমিষে ভ্যানিশ হয়ে যাবে, এত নরম। ঠিক একই রকমভাবে বাড়িতেও কিন্তু এই ঘরোয়া ইস্ট দিয়ে পাউরুটি করলে এত সুন্দর হয় যে না খেলে বিশ্বাসই করা যায় না, এত সুন্দর হয়। তবে অন্য কোনো ভিডিওতে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে ঘরে পাউরুটি বানাই একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে ইস্ট তৈরি করে। যে আর এটা একবার জানলে আর দোকানে ইস্টের জন্য অপেক্ষা করতে হবে না, খুব সহজেই তোমরাও বানিয়ে নিতে পারবে এত সুন্দর একটা রেসিপি।